আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসের নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 37 থেকে 39 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। কিছু কিছু সম্পর্কে মানুষ জড়াতে চায় না, তবুও ভাগ্যচক্রে জড়িয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, এভাবে দেড়টা মাস কেটে গেল। পাঁচফোড়ন গৃহেও সময়কাল বাড়তে লাগলো শাহিনুরের। 16তে পা দিয়েছে সে। হিসেব অনুযায়ী পাক্কা 16 বছর 16 দিন বয়স তার। শান্ত চাহনির দৃঢ়তা, নম্র স্বরের গভীর বাচনভঙ্গি, সময়ভেদে স্বভাবে গম্ভীরতা, জহুরি একজোড়া দৃষ্টি দেখে বোঝার উপায় নেই সে এক ষোড়শী কন্যা। যত সময় বাড়ছে ততই বাড়ছে শাহিনুর শায়লার দৃঢ়তা। যে দৃঢ়তা দেখে বারংবার মুগ্ধ হচ্ছে ডক্টর প্রণয় চৌধুরী। শাহিনুরের অতি সুদর্শনীয় সরসী দেহে যতবার দৃষ্টি যায় ততবারই তার পুরুষ দেহের সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে। অদ্ভুত এক শক্তি ধুমড়ে মুচড়ে দেয় তার দৃঢ় ব্যক্তিত্বকে। একই বিছানায় রাতের পর রাত কাটছে তাদের, বাড়ছে অনুভূতি। আজকাল এই অনুভূতি শাহিনুরকেও বেশ জব্দ করেছে। বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক হয় যদি স্বামী স্ত্রী, তাহলে আকর্ষণ না থাকাই অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। অনেকগুলো রাত দুজনেরই তীব্র অস্বস্তিতে কেটেছে। অজান্তেই একে অপরের খুব কাছেও চলে এসেছে। যতবার কাছে এসেছে ততবারই অদৃশ্য এক বাধায় আবার দূরে সরেও গেছে। ইদানিং শাহিনুর নিজেকে বুঝতে পারছে না। যা হওয়ার নয় তাই যেন হচ্ছে। ডাক্তার সাহেবের প্রতি যত্নশীল হয়ে উঠেছে সে। যত দিন যাচ্ছে ডাক্তার সাহেব তার অভ্যেস হয়ে যাচ্ছে। অদ্ভুত এক মায়াশক্তি চুম্বকের ন্যায় তাদের যুক্ত করতে চাইছে। বিছানার দুপ্রান্তে দুজন থাকলেও তাদের শ্বাস প্রশ্বাস যেন একই সাথে চলছে। অসহনীয় কিছু অনুভূতিতে রাতের পর রাত তার বক্ষস্থল ক্ষতবিক্ষত হচ্ছে। প্রণয় সবটাই টের পায়, তবুও চুপ থাকে। সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে। কিন্তু অন্তঃকরণ সে তো ধরাত বাঁধা নিয়মে চলে না। তাই তো নিয়মের ঊর্ধ্বে গিয়ে বেনিয়মেই শাহিনুরকে লব্ধ অর্জন করলো প্রণয়। শুক্রবারের রাত ছিল সেদিন। রাত 11টা বেজে 35 মিনিট। প্রণয় কিছু দরকারি ফাইল ঘাটাঘাটি করছিল, আর শাহিনুর তার কয়েকটি শার্ট নিজ হাতে ইস্ত্রি করছিল। সহসা প্রণয় শাহিনুরের দিকে তাকালো। অতি সন্তর্পণে 5টা শার্ট ইস্ত্রি করে ভাঁজ করে যথাস্থানে রেখে দিল শাহিনুর। প্রণয় অবাক হয়ে প্রশ্ন করল, তুমি শার্ট ইস্ত্রি করতে জানো? কিভাবে? শান্ত চাহনিতে চেয়ে নরম গলায় শাহিনুর জবাব দিল, বড় বাবির থেকে শিখে নিয়েছি। শবনম এবং জেবার সঙ্গে ইদানিং বেশ ভাব হয়েছে শাহিনুরের। শবনমের থেকে খুঁটিনাটি অনেক বিষয় শিখে নিচ্ছে নিয়ম করে। এত সব প্রণয়ের প্রয়োজন ছিল না। তার শার্ট ধুতো করা, ইস্ত্রি করা এসবের জন্য আলাদা লোক রয়েছে, কিন্তু শাহিনুর তাদের দিয়ে করায় না, সবটা নিজ হাতেই করে। এসবের মাঝে প্রণয় আনমনে খুঁজে নেয় এক গভীর শুদ্ধতম ভালোবাসাকে। সে ভালোবাসা যখন হৃদয়ে সূক্ষ্ম ব্যথা দেয়, নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। প্রণয়ও পারেনি, বাধাও দেয়নি শাহিনুর। প্রণয় যখন কক্ষের সমস্ত জানালা বন্ধ করে শাহিনুরের দিকে তাকিয়েছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর এক দৃশ্য দেখতে পেয়েছিল। শাহিনুর শায়লার লজ্জা পাওয়ার দৃশ্য, যে দৃশ্যে তার হৃদয়ের তোলপাড়কেও সূক্ষ্মভাবে অনুভব করতে পেরেছিল। এক ষোড়শী কন্যার হৃদয়ে চলা তুমুল আন্দোলনে যোগ দিয়েছিল সে, যার সমাপ্তিতে মেয়েটা ক্লান্ত হয়ে অসহনীয় যন্ত্রণায় চূড়ান্ত সুখে ছটফট করতে করতে ম্রিয়মাণ হয়ে পড়েছিল তার বক্ষতলে। প্রণয় প্রথমবারের মতো অনুভব করেছিল সেই নারীকে, যে নারী মিশে আছে তার মানসিক শান্তিতে, দৈহিক সুখেতে। কোথায় সেই দৃঢ়তা, কোথায় বা গম্ভীরতা? প্রকৃতির সকল নমনীয়তা, সংসারের সকল বাধ্যতা স্বীকার করে তার হৃদয়কারিণী ঠিক তার হৃদয়ে ফিরেছে। প্রথম পূর্ণতার রাত্রিটায় প্রণয় এতটাই উন্মত্ত ছিল যে কোন দিকে বিন্দুমাত্র খেয়াল করেনি সে। কিন্তু দ্বিতীয় রাতে ঘনিষ্ঠ মুহূর্তে আচমকাই তার দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে যায়। তৎক্ষণাৎ তড়িৎ বেগে এক হাতে শাহিনুরের গায়ে কাঁথা টেনে সরে যায় সে। নিমেষেই তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। বড় বড় নিঃশ্বাস ত্যাগ করে পুরো শরীরে কাঁথা মুড়িয়ে শাহিনুরকে কুলে তুলে নেয়। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে স্নানাগারে ঢুকে পড়ে সে। লম্বা একটি সময় পর বেরিয়ে আসে প্রণয়। এসেই সর্বপ্রথম কক্ষের বাতি জ্বালায়। ক্রোধে তার মুখটা ভয়ানক রূপ ধারণ করেছে। কোনো রকম গুরুগম্ভীর পা ফেলে শাহিনুরের জন্য প্রয়োজনীয় বস্ত্র নিয়ে স্নানাগারে গিয়ে পুনরায় বেরিয়ে আসে। পালঙ্কে বসে 12 কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলে মিনিট কয়েকের ব্যবধানে শাহিনুরও বেরিয়ে আসে। এসেই প্রণয়কে অস্থির চিত্তে বসে থাকতে দেখে রুদ্ধশ্বাস ত্যাগ করে ধীর পায়ে এগিয়ে এসে স্বামীর পাশে বসে সে। এক হাত বাড়িয়ে প্রণয়ের বুকের বাঁ পাশটায় চেপে ধরে, মাথা নিচু করে সেখানটায় কান পেতে নিশ্চুপ হয়ে রয় অনেকটা সময়। প্রণয় স্থির হয়ে বসেই থাকে, তবে তার বক্ষস্থলের অস্থিরতা কিঞ্চিত হলেও কমেছে।
তা টের পেয়ে মৃদু হাসে শাইনুর। মাথা তুলে এক পলক প্রণয়ের দিকে তাকায়, উঁচু হয়ে ধীরে ধীরে কানের কাছে মুখ ঠেকায়, ফিসফিসিয়ে কণ্ঠে বলে, যে বুকে আমার শান্তি মেলে সে বুককে এত অস্থির করবেন না ডাক্তার সাহেব, আমার কষ্ট হয়। প্রণয়ের দু চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, ক্রোধে শরীরের রক্ত টকবক করছে, অথচ শাইনুর শান্ত রয়েছে। এর পেছনের কারণ হচ্ছে প্রণয়ের অশান্ত রূপ। তাকে তো শান্ত থাকতেই হবে। শাইনুর আবারও প্রণয়কে শান্ত করতে উদ্যত হলো, কিন্তু পারল না। তার পূর্বেই হিংসাত্মক চাহনিতে তাকালো প্রণয়। শাইনুর শান্ত দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি শান্ত হন ডাক্তার সাহেব। আঙুল দ্বারা তার ওষ্ঠ চেপে ধরল প্রণয়, তাতে দাঁত চেপে বলল, একদম চুপ। শাইনুর সত্যি চুপ করলো, আর কথা বাড়ালো না। যাই হোক না কেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করার ইচ্ছে তার নেই। তাছাড়া যে নিকৃষ্ট ঘটনা ঘটেছে, এতে প্রণয়কে শান্ত থাকতে দেখাও কাম্য নয়। প্রণয় আর দেরি করল না, শাইনুরকে চুপচাপ বসে থাকার আদেশ দিয়ে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল। মধ্যরাত থাকায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল কক্ষটি। ঘুটঘুটে অন্ধকারে অতি অল্প আলো খুব শুকনোভাবে নজরে পড়ে। প্রণয়ের নজরে পড়ল। শাইনুর খেয়াল করলো প্রণয় ধীর পায়ে হাঁটাহাঁটি করছে। সহসা তার নজরেও সূক্ষ্ম এক আলোক রশ্মি বাড়ি খেল। নিখুঁতভাবে খেয়াল করলে বোঝা যাবে প্রণয় যেদিকে যাচ্ছে আলোটাও সেদিকে যাচ্ছে। এক পর্যায়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল প্রণয়। কপাট পদ্ধতির ড্রেসিং টেবিলের হাতলে দৃষ্টি নিক্ষেপ করলো সে। সঙ্গে সঙ্গে একটানে খুলে আনলো গোপন ক্যামেরাটি। শাহিনুর ত্বরান্বিত হয়ে কক্ষের বাতি জ্বালালো। প্রণয় তর্জনী আঙ্গুল উঁচিয়ে চুপ করতে ইশারা করলো তাকে। শাহিনুর চুপ হয়ে গেল। প্রণয় অতি ক্ষুদ্র ক্যামেরাটি দ্রুত তার ডাক্তারি ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি আলমারিতে ঢুকিয়ে তালা বন্ধ করে দিল। শাহিনুর চুপচাপ দাঁড়িয়ে সবটাই দেখলো। প্রণয় ধীর পায়ে এগিয়ে এসে আলতো হাতে তার কপলদ্বয় চেপে ধরল, ললাটে গাঢ় একটি চুম্বন এঁকে দিল। শাইনুর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। তার শুভ্র মুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় বলল, প্রযুক্তি আশীর্বাদ, প্রযুক্তি অভিশাপ। ওটা কি ছিল? ওটা এমন এক প্রযুক্তি যার নাম হেডেন ক্যামেরা। এর মাধ্যমে দূরে থেকেও এ কক্ষে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখা যাবে। স্নানাগারে প্রণয় শুধু তাকে বলেছিল তাদের কেউ দেখছে, কিন্তু এভাবে এমন একটি কৌশল খাটিয়ে ভাবতেও পারেনি। প্রণয় ভেবেছিল সে অবাক হবে, কিন্তু শাইনুর অবাক হলো না। শুধু তার চোয়াল শক্ত হয়ে উঠল। বলল, দুনিয়াটা এমন কেন ডাক্তার সাহেব? বদ্ধ করে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও ওরা ছাড়লো না। প্রণয়ের চোখ দুটো কঠিন হয়ে এলো। শাইনুরের মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না। আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমারই। তার আগে তোমায় একটি কথা দিতে হবে নূর। শাইনুর আলগোছে প্রণয়ের বুকে মাথা রাখলো। বলল, বলুন। আমার সঙ্গে এ বাড়ি ছাড়তে হবে তোমায়। ছাড়বো ডাক্তার সাহেব, কিন্তু আমারও কিছু শর্ত রয়েছে। কি? বাইজি গৃহের ধ্বংস। প্রণয় নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কোনো উত্তর না পেয়ে শাইনুর মাথা তুলল। দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু বলছেন না যে? এখানে আমার কোনো হাত নেই। রাগ হলো শাইনুরের। আক্রোশে ফেটে পড়ে বলল, আর যদি আপনার ভাই হঠাৎ উধাও হয়ে যেত, আপনি কি খোঁজ করতেন না? কি বলতে চাও? আমার মান্নাত বুবু নিখোঁজ হয়ে গেল, অথচ এটা নিয়ে আপনার বিন্দু চিন্তাও দেখলাম না। তুমি ভালো করেই জানো বাইজি গৃহ নিয়ে আমি মাথা ঘামাই না। আমি বাইজিদের ঘৃণা করি। আটকে উঠল শাহিনুর। শুষ্ক দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইল ক্ষণকাল। প্রণয় তার হাত ধরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাবে চলো। এক ঝটকায় হাত ছাড়িয়ে শাহিনুর বলল, ছোবেন না আমাকে। হোয়াট, পাগল হয়ে গেছো তুমি? চলো। বলে শাইনুরকে টেনে পালঙ্কে বসালো। শাইনুর শটান হয়ে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আমি বলেছি আপনি আমাকে ছোবেন না। ফুস করে নিঃশ্বাস ফেলল প্রণয়। সহসা শাইনুরের কাজ চেপে ধরে ধমকে উঠল, সমস্যা কি? শাইনুর বারো কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে কাঁধ থেকে প্রণয়ের হাত জোড়া ছাড়িয়ে নিল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি বাইজি কন্যা ডাক্তার সাহেব। আপনি যাদের ঘৃণা করেন তাদেরই একজনের কন্যা আমি। এমনিতেই মেজাজ ক্ষিপ্ত হয়ে আছে, তার উপর শাইনুরের জেদে অসহ্য হয়ে উঠল প্রণয়। না পেরে জোরপূর্বক পালঙ্কে শুয়ে দিল। গায়ের জোরে বাধ্য করলো চুপ থাকতে, আদর করলো অভিমান ভাঙাতে। কিন্তু শাইনুর ওই ধাঁচের মেয়েই না, সে তার জেদে অটল। প্রণয় যখন সোহাগে সোহাগে নিজ ওষ্ঠ দ্বারা তার অধর স্পর্শ করতে যাবে, শাইনুর তখন রাগান্বিত হয়ে হস্ত দ্বারা বাধা দিল। অধৈর্য হয়ে প্রণয় বলল, আরে বাবা, আমি আমার শাশুড়ি মাকে ঘৃণা করি না, তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। সে না থাকলে এমন সুন্দর জিনিস আমি কোথায় পেতাম বলো? তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তবুও নিবল না শাইনুর, বরং দ্বিগুণ ফুঁসে উঠল। তার কলার ধরে শক্ত কণ্ঠে প্রশ্ন করলো, বাইজিদের কেন ঘৃণা করবেন আপনি? ওরা খারাপ, ওরা অহরহ পুরুষকে শরীর ছুতে দেয় তাই? নূর
চমকে উঠল শাহিনুর। সহসা কলার ছেড়ে দিল। অনুতপ্তের স্বরে বলল, ক্ষমা করবেন। প্রণয় মৃদু হাসলো, এক হাতে মাথায় আলতো করে হাত বুলালো, বলল, খুব রেগে গেছো, শান্ত হও। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুর বলল, আমি এখন অনেক কিছু বুঝি ডাক্তার সাহেব। আপনি বাইজিদের ঘৃণা করেন সেটাও বুঝি, কিন্তু কেন বলুন তো? ওদের দোষটা কোথায়? আমার আম্মার অতীত সবার জানা, তাই সেদিকে যাব না। কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ বাইজিদেরই এমন অতীত আছে? আর একটা কথা বলুন তো, বাইজিদের জমিদার বাড়িতে কেন রাখা হয়? চুপ করো। না, আমি চুপ করব না। কথা যখন উঠেছে আজ আমি বলবই। শাহিনুরের দিকে ঝুঁকে থাকা প্রণয় ক্লান্ত হয়ে বালিশে মাথা রাখলো। ধীর দৃষ্টিজোড়া স্থির রাখলো শাহিনুরের মুখ পানে। শাহিনুর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমার কাছে শুনেছি পূর্বে জমিদাররা বিনোদনের জন্য, তাদের তুষ্ট সাধনের জন্য বাইজিদের নিয়ে আসতো। তাদের কাজ ছিল নাচ করে জমিদারদের মন জয় করা। দরিদ্র পরিবারের মেয়েরা টাকার অভাবে নিত্য পেশাকে বেছে নিত। খুব সহজেই এভাবে তারা উপার্জন করত। বাইজি মানে পেশাদার নর্তকী। নাচ দিয়ে জমিদারদের মনোরঞ্জন করাই তাদের কাজ। কিন্তু ধীরে ধীরে অধপতন ঘটল জমিদারদের। তারা বাইজিদের জন্য আলাদা বাড়ি তৈরি করলো, সেখানে স্থায়ী করলো তাদের। নাচ ভোগের পাশাপাশি শরীর ভোগ করার প্রস্তাব দিল। যেসব বাইজি এ প্রস্তাব সহজে মেনে নিত তাদের টাকা পয়সা সোনাদানায় ভরিয়ে দেওয়া হতো। যারা মানত না তাদের জোরপূর্বক নিজের শয্যাসঙ্গিনী করা হতো। অনেক বাইজিদের জমিদারের হাতে খুন হওয়ার গল্প ইতিহাসে লেখা আছে। অনেক বাইজিদের আত্মহত্যার কথা উল্লেখ আছে। বাইজিরা ঘৃণিত ছিল না, তাদের ঘৃণিত করা হয়েছে। আপনি বাইজিদের ঘৃণা করেন, অথচ তাদের যারা জন্ম দিল, যাদের জন্য জন্ম হলো এই বাইজিদের, তাদের সঙ্গেই একই ছাদের নিচে কাটাচ্ছেন। বাইজিদের খারাপ চোখে দেখেন কারণ তারা পতিতাবৃত্তি করছে, অথচ তাদের দিয়ে যারা এসব করাচ্ছে তারা ভদ্র সমাজেরই লোক। ভদ্র সমাজে জমিদারদের মাথায় করে রাখা হয়, আর বাইজিদের বলা হয় নিকৃষ্ট, ঘৃণ্যতম মানুষ। আপনার বড় ভাইকে দুদিন বলতে শুনলাম আমি বেশ্যার মেয়ে। বাইজিরা নাকি বেশ্যাই হয়। তাহলে আমি বলতে পারি এই বেশ্যাদের জন্মদাতা জমিদাররা। আমার আম্মা যদি বেশ্যা হয়, আপনার আব্বা সেই বেশ্যারই জন্মদাতা। সহসা শাহিনুরের মুখে হাত চেপে ধরল প্রণয়। ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, ব্যাস। ঠাস করে হাত সরিয়ে দিল শাহিনুর। ক্ষণকাল চুপ থেকে সহসা শক্ত জড়িয়ে ধরল প্রণয়কে। বুকে মাথা রেখে শান্ত গলায় বলল, শুনতে খারাপ লাগছে ডাক্তার সাহেব, সত্যিটা সবসময় তিক্তই লাগে। এই বাইজিদের ঘৃণা করার আগে, এই বাইজিদের দিকে আঙুল তোলার আগে আঙুলটা আপনার আব্বার দিকে তুলবেন, আপনার পূর্ববংশীয় জমিদার দিকে তুলবেন। তাহলে আর ঘৃণা আসবে না, বরং করুণা আসবে ওদের জন্য, ঘৃণা আসবে নিজেদের জন্য। আমি সবাইকে ঘৃণা করি। আমি নিজের বাবা মাকে যেমন ভালোবাসি তেমন ওদের কৃতকর্মের জন্য ঘৃণাও করি। আর এই ঘৃণার জন্য ছোট থেকে এ বাড়িতে দীর্ঘ সময় কাটাতে পারিনি। শক্ত গলায় জবাব দিল প্রণয়। শাহিনুর বলল, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, শুধু বোঝানোর জন্য বলেছি। প্রণয় নিশ্চুপ হয়ে রইল। শাহিনুর আরো গভীরভাবে তাকে জড়িয়ে ধরল। নরম গলায় বলল, আমার স্বামীর মনে কোনো ভুল ধারণা থাকুক তা আমি চাই না। শেষ বাক্য শুনতেই বড় করে একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে কঠিনভাবে জব্দ করল প্রণয়। শাহিনুর নিঃশব্দে ভালোবেসে বাকি রাতটুকু পার করল। ক্যামেরা বা আলোকচিত্রগ্রাহী যন্ত্র, ইংরেজিতে ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরা, আলোকচিত্র গ্রহণ ও ধারণের যন্ত্র। দৃশ্যমান, স্থির বা গতিশীল ঘটনা ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়। যুগের সঙ্গে পাল্লা দিয়ে মানবজাতি প্রযুক্তিমুখী হয়ে উঠছে। হিডেন ক্যামেরা তেমনি একটি প্রযুক্তি। এটি গোপন আলোকচিত্রগ্রাহী যন্ত্র। এর সহায়তায় গোপনীয়ভাবে যেমন বিভিন্ন অন্যায় অনৈতিক কাজ ধরে ফেলা যায়, তেমনি বিভিন্ন অন্যায় কাজ হাসিল করাও যায়। যে কোনো কক্ষে গোপন ক্যামেরা খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি সম্পর্কে পূর্বেই অবগত ছিল প্রণয়। তাই বিকৃত মস্তিষ্কের কিছু ষড়যন্ত্রকে অতি সহজে ধরে ফেলেছে সে। অনেক ক্যামেরাতে মোশন ডিটেক্টর থাকে, অর্থাৎ যে কক্ষে ক্যামেরাটি সেট করা থাকবে সে কক্ষে কোনো মানুষ থাকলে সে যেদিকে যাবে ক্যামেরাও সেদিকে ঘুরে যাবে। এ ধরনের ক্যামেরা খুঁজে পেতে প্রথমে রুমের সব জানালা দরজা বন্ধ করে পুরো রুম অন্ধকার করে কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার কোনো শব্দ না করে রুমে এদিক ওদিক গেলেই দেখা যাবে গোপন ক্যামেরাটি তাকে ফলো করছে। রাত থাকায় প্রণয় ঠিক এই কৌশলটাই কাজে লাগিয়ে সফল হয়েছে। হীন এই মানসিকতাটি কার হতে পারে খুব ভালো করেই টের পেল। কিন্তু ফুটেজটি চেক করে যা দেখলো, এতে তার মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল। পায়ের রক্ত মাথায় উঠে গেল তার। শরীরের শিরায় শিরায় অগ্নি জ্বলতে শুরু করলো। নিজ হাতে খুন করতে ইচ্ছে হলো নিজ সহোদরকে। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল। নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষিপ্ত বাঘের মতো হন্যে হয়ে ডিউটি ছেড়ে ভর দুপুরে ছুটে গেল পাঁচফোড়ন গৃহে। অঙ্গনকে দুপুরের ওষুধগুলো খাইয়ে কেবলই বের হয়েছে শাহিনুর, তখনই দেখতে পেল প্রণয় হনহনিয়ে দোতলায় যাচ্ছে। শাহিনুরও ছুটে গেল। কক্ষে ঢুকেই প্রশ্ন করল, আজ আপনি এ সময়? পাথরের ন্যায় শক্ত হয়ে পালঙ্কে বসে আছে প্রণয়। শাহিনুর বুঝল প্রণয়ের মেজাজ ঠিক নেই, তাই নিঃশব্দে
তার পাশে বসলো, নরম কণ্ঠে বলল, আপনি কি জেনে গেছেন ক্যামেরাটি কে রেখেছে? সহসা অগ্নিচক্ষু নিক্ষেপ করলো প্রণয়। বক্ষস্থল মৃদু কেঁপে উঠল শাইনুরের। এক ডুব গিলে কাপা কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? ক্রমশ চোয়ালদয় কঠিন হতে লাগলো প্রণয়ের। ক্ষীণ স্বরে শাইনুর বলল, এভাবে তাকাবেন না। আমি যদি কোনো অন্যায় করে থাকি সোজাসুজি বলুন। দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। বড় বড় করে কয়েক দফা নিঃশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ আমার সঙ্গে একটা কথাও তুমি বলবে না। ভুরু কুঁচকে গেল শাইনুরের, কিন্তু একটুকু অবাক হলো না। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে নিঃশব্দে পাশ থেকে উঠে দাঁড়ালো। বিন্দুমাত্র সময় অপেক্ষা না করে ত্বরান্বিত হয়ে কক্ষ ত্যাগ করলো। একজন পুরুষ বৃত্তকে দিয়ে তার জন্য লেবু পানি পাঠিয়ে দিল। তা দেখে প্রণয়ের কোদ আরও চওড়া হলো। লেবু পানির গ্লাসটা ছুঁড়ে মেরে বৃত্তকে ভয়ানক কিছু হুঙ্কার ছাড়ল। স্বামী স্ত্রীর মান অভিমানের মাঝে বেচারা নিরপরাধ বৃত্ত হয়ে গেল ঘোর অপরাধী। সারাদিন আর প্রণয়ের সামনে এলো না শাহিনুর। খুব কষ্টে নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণ করলো প্রণয়। দিন পেরিয়ে রাত এলো। পালঙ্কের এক কোনায় স্থবির হয়ে শুয়ে পড়ল প্রণয়। শাহিনুরও দুনিয়ার সকল নীরবতাকে বরণ করে চুপটি করে শুয়ে পড়ল। দুজনের মাঝে দুহাত দূরত্ব, কিন্তু প্রণয়ের মনে হলো আজ তাদের মাঝে বিস্তর এক ফারাক রয়েছে। রাত যখন গভীর হলো, নিজের রক্তিম অক্ষিযুগল হঠাৎ মেলে তাকালো প্রণয়। বা পাশে তাকিয়ে শাহিনুরের পৃষ্ঠদেশ দেখতে পেল। ধীরে ধীরে গাড় এগিয়ে দিয়ে বোঝার চেষ্টা করলো সে ঘুমিয়েছে কিনা। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন তড়িৎ বেগে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে বেরিয়ে গেল কক্ষ থেকে। প্রণয় কক্ষ ছাড়তেই শটান হয়ে বসলো শাহিনুর। রুদ্ধশ্বাস ছাড়লো সে। বক্ষস্থলে চিনচিনে এক ব্যথা অনুভব করলো। আকস্মিক একটি প্রশ্ন জাগলো মনে, কি লুকাচ্ছে ডাক্তার সাহেব? আমি কি ঠকে গেলাম? নিশুতি রাতে স্বামীর পিছু নিল শাহিনুর। পাঁচফোড়ন গৃহ ছেড়ে বেরিয়ে জঙ্গলের পথ ধরেছে প্রণয়। তাকে অনুসরণ করে এগুতে লাগলো সে। আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে ঠিকই, অথচ কিরণ নেই। আজ বুঝি চাঁদের মন খারাপ? শাহিনুর শায়লার অন্তকোণের সকল বিষাদ গিয়ে ওই চাঁদেই ঠাঁই নিয়েছে বোধ হয়। চারপাশের অন্ধকার একা একা নিবিড়ভাবে হেঁটে চলেছে শাহিনুর। আবছায়ায় দেখছে প্রণয়কে। বাতাসে ভেসে আসছে বিক্ষিপ্ত প্রণয়ের ঘরমাক্ত দেহের মাতোয়ারা সৌরভ। শাহিনুর লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আর হাঁটছে। ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করে সোজা রঙনের কুটিরের ভিতর ঢুকে পড়ল প্রণয়। শাহিনুরের বুকটা ধক করে উঠল। কুটিরের ভেতর সে প্রবেশ করতে পারবে না, তাই কুটিরের এক কোনায় কান সজাগ করে ঠায় দাঁড়িয়ে রইল। ভিতরের তাণ্ডবগুলো সচক্ষে দেখতে না পেলেও অনুভব করলো, শুনতে পেল নিকৃষ্টতম বেঈমান পুরুষটির সঙ্গে তার প্রিয়তমের কথোপকথন। মদ্যপান করে কাউচের উপর একদম বুঁদ হয়ে শুয়েছিল রঙন। সহসা হিংস্র বাঘের স্বরূপ আক্রমণ করলো প্রণয়। দুহাতে গলা টিপে ধরে গর্জে উঠল, আমি মান্নাত বাইজিকে খুন করছি। আমি আমার স্ত্রীর কাছে মহান সেজে এক বাইজির কাছে নিজের পুরুষত্ব বিকিয়ে দিয়েছি। এটুকু বলেই জীবনের প্রথম ভয়ানক এক গালি দিল প্রণয়। বাঁচার তাগিদে দুর্বল শরীরে শক্তি সঞ্চয় করে খুব কষ্টে প্রণয়ের হাত ছাড়ালো রঙন। বেসামাল কণ্ঠে বলল, আমাকে মাফ করো ভাই, আমাকে তুমি মাফ করো। এটুকু বাক্য উচ্চারণ করতেই কষিয়ে পরপর দুটো থাপ্পড় লাগালো গালে। শুভ্র চোয়াল ধয়ে মুহূর্তেই 10 আঙ্গুলের রক্তিম ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভয়ে থরথর করে কাঁপছে রঙন। তার সে ভয়কে পরোয়া না করে বলিষ্ঠ হস্তে আবারও চেপে ধরল গণ্ডস্থলে। হ্যাংলা পাতলা দেহটি নিমিষেই এক হাতে উঁচু করে ফেলল। সে হাত নিজের দু হাতে চেপে ধরে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হলো রঙন। সে বুঝে গেল আজ প্রণয়ের মাঝে 10 পুরুষের শক্তি এসে ভর করেছে। আজ আর তার রেহাই নেই। রাগে দুঃখে দু চোখে উপচে অশ্রু ঝরতে শুরু করলো তার। সবশেষে বারবার সেই অপরাধী। এক ভাই অপরাধ করতে বাধ্য করবে, আরেক ভাই সেই অপরাধের শাস্তি দেবে। হ্যাঁ, জীবনের প্রতি সত্যি ঘৃণা জন্মালো তার। রুদ্ধ হয়ে আসা শ্বাসে ক্রমে উচ্চারণ করলো, আমার মনকে বাঁচাতে, ওর বাচ্চাটাকে বাঁচাতে এসব করতে বাধ্য হয়েছি ভাই। সহসা ছেড়ে দিল প্রণয়। মুখ থুবড়ে মাটিতে পড়ল রঙন। গর্জে উঠল, তুই আমার ভাই হতে পারিস না। তুই পলাশের ভাই, তুই আমার রঙন হতে পারিস না। থরথর করে কাঁপতে কাঁপতে মুখ উঠিয়ে মাটিতেই বসে রইল রঙন। দুহাতে চোখের পানি মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলল, আমি যদি এসব না করতাম তাহলে মেজবাই মনকে বাঁচতে দিত না, ওর অনাগত সন্তান পৃথিবীতে আসতে দিত না। আমি যদি নূরকে এক রাতের জন্য ওর শয্যাসঙ্গী করতে না পারি, তাহলে আমার মনকে মেরে ফেলবে। আমার মনের বাচ্চাটাকে দুনিয়ার আলো বাতাসে আসতে দেবে না। ক্রোধে কাঁপতে শুরু করলো প্রণয়। পলাশের করা প্রতিটি পরিকল্পনা রঙনের থেকে শুনলো। সবটা বলে রঙন উঠে দাঁড়ালো। প্রণয়ের মুখোমুখি হয়ে বলল, আমি আমার ভালোবাসার জন্য এসব করতে বাধ্য হয়েছি। তুই তোর ভালোবাসার জন্য যেমন ওর জীবনটা নরক করে দিতে প্রস্তুত, আমিও আমার ভালোবাসার জন্য তোর জীবন নরক করতে প্রস্তুত মেরা ভাই। এটুকু বলতেই রঙন প্রণয়ের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। বলল, তুমি নূরকে নিয়ে এখান থেকে চলে যাও ভাই। মেজো ভাই ভয়ঙ্কর পরিকল্পনা করে রাখছে। আমার সহায়তা না পেলে মুনতাহাকে শেষ করে দেবে।
যে কোনো মূল্যে নিজের চাহিদা সে পূরণ করবেই। মনের জন্য সব পারি আমি, প্রয়োজনে নিজের জীবনটাও বাজি রাখতে পারবো। এক লাথিতে ছিটকে পড়ল রঙন। চোখ মুখ খিচিয়ে ক্রোধে ফেটে পড়া কণ্ঠে প্রণয় বলল, রঙন, যে ভালোবাসাকে তুই হারাম হালাল কোনোরূপেই পাসনি, সেই ভালোবাসার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন ভয়ানক ষড়যন্ত্র করলি? তাহলে ভেবে দেখ, যে ভালোবাসাকে সম্পূর্ণ হালাল রূপে পেয়েছি আমি, শুদ্ধ ভালোবাসা যাকে এই বাহুডোরে বেঁধেছি, যে মেয়েটা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে, যার শরীরের ঘ্রাণে ডুবে আমার প্রতিটি রাত কাটছে, আমার অর্ধেক অঙ্গ যে মেয়েটা, সেই মেয়েটার জন্য আমি কি করতে পারি? ভয়ে কেঁপে উঠল রঙন। প্রণয় তার ভয়াতুর দৃষ্টি দেখে তাচ্ছিল্য হেসে বলল, আম্মা আমাকে কসম দিয়েছে, সেটা আমি ভুলিনি। তোর মস্তিষ্ক সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে আমার। তোকে সোজা রাখার জন্য বেশি পরিশ্রম লাগবে না। সারা জীবনের মতো আমার কাছে বন্দি থাকবি তুই। এতে আম্মার কসম খুব ভালোভাবে মানা হবে। তার ছোট পুত্রকে যেমন জানে রক্ষা করা হবে, তেমনি সকল অন্যায় পাপাচার থেকেও মুক্ত রাখা হবে। আমার মনের কি হবে? কাতর স্বরে প্রশ্নটি শুনতেই বাঁকা হেসে প্রণয় বলল, প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিসগুলোর প্রতি আঘাত করা এত সহজ নয় রঙন। এই মুহূর্তে তোকে আমার খুন করে ফেলা উচিত ছিল, কিন্তু প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিস বলে পারলাম না। রঙন আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে রইল। প্রণয় এবার কঠোর স্বরে আরেকটি প্রশ্ন করল, মান্নাত ভাইজির আসল খুনিকে কেন বাঁচাতে চাইছিস তুই? সে কে সেই লোক যার জন্য আমাকে মিথ্যা অপবাদ দিতেও তোর বিবেকে বাঁধল না? রঙন কম্পিত স্বরে বলল, মেজো ভাই। রুদ্ধশ্বাস ছেড়ে প্রণয় বলল, কি দরকার ছিল এসবের? পাপের বোঝা আর কত ভারী করবে পলাশ চৌধুরী? রঙন এবার সবুর উদ্দিনকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় একটি গালি দিল। বলল, তোমার আর নূরের বিয়ের পেছনে মান্নাতের অনেক বড় একটি অবদান রয়েছে। সবুর উদ্দিন মেজুবাইকে এসব কান পড়া দিয়ে রাগিয়ে দিছে, আর মেজুবাই আবারও চোয়াল শক্ত হয়ে গেল প্রণয়ের। দুহাত মুষ্টিবদ্ধ করে বলল, সবুর উদ্দিন, অবাক হচ্ছ তুমি? আমিও হয়েছিলাম মাটির মতো নরম দয়ালু মানুষটার আসল রূপ সম্পর্কে জানতে পেরে। সবটা খুলে বল। কিঞ্চিত ইতস্ততভাবে রঙন বলল, বাইজি রূপসীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ পাশের কক্ষ থেকে মৃদু ঘোঙানি শুনতে পাই। রূপসীর দিকে ভ্রু কুচকে তাকাতেই সে বলল, চুমকির কণ্ঠ, আমার জানা মতে বড়বাই বা মেজোবাই সেদিন বাইজি গৃহে আসেনি। আমাদের কোনো অতিথিও আসেনি। তাছাড়া বাইজিদের ছুটির রাত ছিল সেদিন। আমি ছাড়া কারো আসার কথা না। তাই অবাক হয়ে বললাম, কে? রূপসী মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, সবুর উদ্দিন। আমি বিস্মিত হয়ে ওর থেকে সরে গেলাম। বললাম, ছি, চুমকির রুচি এত খারাপ? জমিদারের টকবকে যুবকদের ছেড়ে শেষমেশ কুচকুচে কালো বয়স্ক সবুর উদ্দিনের সঙ্গে? রূপসী মুখ ফসকে বলল, তা নয় তো কি করব? মান্নাত বুবুর মতো জান দিব নাকি? মান্নাত বুবু জানের ভয়ে না করলেও আমাগো চুমকির জানের ভয় আছে। আমার তো ডর লাগে না জানি, কবে ওই বুইড়ার নিচে আমারও পরন লাগে। এসব কথা শুনে মাথা খারাপ হয়ে গেল আমার। বললাম, মানে কি বলছো তুমি? ভয়ে কুকড়ে গেল রূপসী। সত্যিটা কোনোভাবেই বলতে চাইল না। সত্যিটা বের করার জন্য ওর উপর টর্চার করতে হয়েছে। ওই যে জানের ভয় আছে, তাই সত্যিটা আমাকে বলেই দিয়েছে সেদিন। যে সবুরুদ্দিন বাবার মতো স্নেহ করত, যে সবুরুদ্দিনকে বাবার মতো সম্মান করত শারমিন বাইজি, মান্নাত বাইজি, শারমিন বাইজির মৃত্যুর পর সেই সবুরুদ্দিনের আসল রূপ বেরিয়ে আসে। নিঃসন্দেহে শারমিন বাইজিকে ভয় করত বলেই সে বেঁচে থাকা অবস্থায় তার আসল রূপটা মুখোশের আড়ালে ঢাকা পড়েছিল। যেই বাইজি গৃহ থেকে শারমিন বাইজির অস্তিত্ব হারিয়ে গেল, সবুরুদ্দিনও নিজের হীনমানসিকতা ফুটিয়ে তুলল। এক রাতে মান্নাত বাইজির কক্ষে যায় সবুরুদ্দিন। সময়টা তোমাদের বিয়ের গুটি কয়েক আগের। মাঝরাতে মান্নাত সবুরুদ্দিনকে দেখে বেশ অবাক হয়। কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চায়। সবুরুদ্দিন বুকে ব্যথার বাহানা দিয়ে মান্নাতের কক্ষে ঢুকে। মান্নাত সত্যি তাকে বিশ্বাস করে সেবা করতে চায়, কিন্তু ধীরে ধীরে সবুরুদ্দিনের ভাবসাব স্পষ্ট হয়ে উঠলে প্রতিবাদ করে। অনেক জোর জুলুম করেও মান্নাতকে ভাগে আনতে পারে না। শেষে মান্নাত তাকে আঘাত করে, চিৎকার করে সকল বাইজিদের ডেকে আনে। বেশ হেনস্থা হয়েই সবুরুদ্দিন চলে যায়। এরপর ছলে বলে কৌশলে অনেকবার মান্নাতকে কাছে টানার চেষ্টা করে, নিজের কামনা বাসনা জানায়, লাভ হয় না। শেষে হুমকি দেয়, সে যদি তার কাছে ধরা না দেয় ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। এখন বাইজি গৃহের সবাই সবুরুদ্দিনকে জমের মতো ভয় করে। মান্নাত বাইজির সঙ্গে কি ঘটেছে সকলে না জানলেও হঠাৎ তার এভাবে উধাও হয়ে যাওয়াতে ভীষণ ভয় পেয়েছে তারা। সবুরুদ্দিন মান্নাতকে ব্যবহার করেই এখন রাতের পর রাত বাইজিদের সঙ্গে কাটায়। কথোপকথনের এ পর্যায়ে শ্বাসরুদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে শাইনুর বাইজি গৃহের উদ্দেশ্যে পা বাড়ায়। তার শ্বাস নিশ্চল, দৃষ্টি স্থির। এতগুলো নির্মম সত্যি জেনেও তার হৃদয়ে স্পন্দন বাড়েনি। দৃষ্টি ঝাপসা হয়নি, দুঃখ পায়নি, কষ্ট হয়নি। তার শরীর এবং মনের ঘুমটভাবে প্রকৃতির হিমশীতল বাতাসে সে একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আকাশে মেঘ গর্জে উঠল, তবুও একটু কেঁপে উঠল না সে।
জগতের কোনো দুঃখ কষ্টই তাকে ছুঁয়ে দিতে পারল না। মানুষদের কর্মকাণ্ডগুলো এখন তাকে অবাক করে না। আকস্মিকভাবে কোনো ঘটনা ঘটে গেলেও বিস্ময় জাগে না মনে। তার জীবনে সুখ আসার আগেই দুঃখ জায়গা করে নিয়েছে। তার জীবনে নতুন দুঃখের আগমন হলে তেমন প্রতিক্রিয়া সত্যিই আসে না। আম্মার মৃত্যুর পর প্রিয় বুবুর খণ্ডিত দেহের টুকরো যেদিন সচক্ষে দেখেছিল, স্বহস্তে স্পর্শ করেছিল, সেদিন থেকেই জগতের কোনো দুঃখ কষ্ট ছুঁতে পারে না তাকে। তার কাছে জগৎ মানেই বিশ্বাসঘাতকদের আস্তানা, যে আস্তানায় আবেগ, অনুভূতি, চোখের পানি, হাহাকারগুলো বড়ই হাস্যকর। ভোর ৫টা। ঘুমন্ত শাইনুরের ললাটে গাঢ় একটি চুমু খেলো প্রণয়। কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করে ডাকলো, বউ। নড়ে চড়ে উঠল শাইনুর। পিটপিট করে এক পলক তাকিয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে রইল। ঈষৎ হেসে পেছন থেকেই জড়িয়ে ধরল প্রণয়। ঘাড়ে নাক ঘষতে ঘষতে মৃদুস্বরে ডাকলো, বউ। সহসা শাইনুর তার দিকে ঘুরে তাকালো। অগ্নিচক্ষুতে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, কথা বলার সময় হয়েছে আপনার? আমার তো হয়নি। প্রণয় মুচকি হেসে কিছু বলতে উদ্যত হতেই বাইরে হট্টগোল শুনতে পেল। বাইজি গৃহের প্রবেশদ্বারের সম্মুখে সবুর উদ্দিনের রক্তে রঞ্জিত গলাকাটা লাশ পড়ে আছে। একটি দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে আছে ভূমিতে। বাইজি গৃহের সামনে মানুষজনে ভরে গেছে। সকলেই সবুর উদ্দিনের পরিণতি দেখে হতভম্ব। রঙন চুপচাপ মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে। হিসেব মিলছে না তার। এমন নৃশংস খুন পলাশ ব্যতীত আর কে করতে পারে? এই একটি প্রশ্নই পাগল করে দিচ্ছে তাকে। এমন সময় প্রণয় এলো। তাকে দেখে আটকে উঠল সে। গত রাতের কথা স্মরণ হলো। তাহলে কি এই খুন প্রণয়ের দ্বারাই হয়েছে? পরক্ষণেই প্রণয়ের ব্যক্তিত্বের কথা স্মরণ করলো। না, এই খুন তার দ্বারা হতেই পারে না। সে বিচক্ষণ, নীতিজ্ঞান সম্পূর্ণ মানুষ। যদি শাস্তি দেওয়ারই থাকতো, আইনিভাবেই দিত। এভাবে শাস্তি দেওয়া, খুনের বদলে খুন করা তার স্বভাব বিরুদ্ধ। তাহলে কে হতে পারে সবুরুদ্দিনের হত্যাকারী? বাইরের অগণিত মানুষ এসে ভিড় জমিয়েছে। থানার দারোগা কথা বলছে পল্লব চৌধুরীর সঙ্গে। চারপাশে চতুরতার সঙ্গে দৃষ্টিপাত করছে পলাশ। পলাশের অস্থিরতা দেখে প্রণয় তার সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, দারোগার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নাও। এই সব ঠুনকো ঝামেলা বেশি বড় করার দরকার নেই। ভুরু যুগল কুঁচকে তাকালো পলাশ। প্রণয় রহস্যময় একটি হাসি দিয়ে বলল, এখনো সময় আছে। এই গৃহের সমাপ্তি এখনই দিয়ে দাও। মনে রেখো, দুনিয়ায় ছাড় পেতে পারো, পরকালে পাবে না। মানুষ ছাড় দিল, সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেবেন না। সবুর উদ্দিনের খুনের ঘটনাটি কয়েক ঘন্টার ব্যবধানেই ধামাচাপা পড়ে গেল। ঠান্ডা মস্তিষ্কে সতর্কতার সঙ্গে কাজটি সম্পূর্ণ করল প্রণয়। যদিও এতে পল্লব চৌধুরীর বিরাট একটি অবদান রয়েছে। গৃহ থেকে পুলিশ বিদায় হলো। আত্মীয় স্বজন না থাকায় সবির উদ্দিনের দাফন কাজ সম্পূর্ণ করলো এলাকার লোকজন। সাথে ছিল পল্লব, পলাশ এবং রঙন। সকলেই হাই হুতাশ করলো, কিন্তু কেউ এক ফোঁটা অশ্রু ঝরালো না সবুর উদ্দিনের জন্য। মা নেই, বাবা নেই, স্ত্রী সন্তান কিছুই নেই। কি জানি কোনো শত্রুর কবলে পড়ে প্রাণ হারালো, এমনটাই বলছে এলাকাবাসী। অলিউড চৌধুরী কোথায় থেকে সবুর উদ্দিনকে এখানে নিয়ে এসেছিল সে সম্পর্কে কেউ অবগত ছিল না। বাইজি গৃহের ভৃত্য পরিচয়হীন সবুর উদ্দিনের জীবনের সমাপ্তিটা ছিল বড়ই বেদনাদায়ক। তবে এই বেদনা শুধু বাইরের লোকজনের মনের বেদনা। বাইজি গৃহের কারোর জন্য এই মৃত্যু বেদনাদায়ক ছিল না। সবুর উদ্দিনের বিনাশ ঘটাতে তারা সকলেই সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়েছে। সকলের মনেই জাগ্রত হয়েছে, প্রকৃতি কাউকেই ছেড়ে দেয় না। পৃথিবীতে সেই মানুষটার মতো হতভাগা মানুষ আর দুটো নেই, যে মানুষটার মৃত্যুতে কিছু মানুষ সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানায়। মানুষ যদি মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, পৃথিবীতে ভরসার জায়গাটা সত্যিই আর থাকে না। রাত 10টা। দ্বার খুলতেই শাইনুরের সুশ্রী মুখের দেখা পেল প্রণয়। তাই মৃদু হেসে বলল, সারাদিন ঘরে বন্দি থাকতে কষ্ট হয়নি তো? বিরক্তিসূচক একটি নিঃশ্বাস ছেড়ে শাইনুর বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখতে পারেন না। প্রণয় আবারও হাসলো। নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল। তা দেখে শাইনুর বলল, আমার অনেক কাজ পড়ে আছে, যেতে দিন। হাসিটুকু এবার মিলিয়ে গেল। শাইনুরের দিকে ঘুরে দাঁড়ালো প্রণয়। আগাগোড়া দৃষ্টিপাত করে নিয়ে ধীর পায়ে দু কদম এগিয়ে বলল, কোনো কাজ নেই তোমার শাইনুর শায়লা? 3 বেলা খাবার খাওয়া ব্যতীত এই কক্ষের বাইরে আর কোনো কাজ থাকতে পারে না তোমার? প্রণয়ের কণ্ঠ আজ অন্যরকম শোনালো। শাইনুর খেয়াল করলো, আজ প্রণয়ের দৃষ্টিজোড়ায় ভালোবাসা, মায়া ছাড়াও গভীর কিছু রয়েছে। কিন্তু কি ধরতে পারলো না সে। আজকাল সবাইকে চোখের পলকে পড়তে পারে না সে, শুধু এই মানুষটাকে পারে না। এই মানুষটা যেন প্রতিদিন নতুন রূপে ধরা দেয় তার কাছে। ধীর চোখে তাকিয়ে গুরুগম্ভীরভাবে এক পা বাড়াতেই অদ্ভুত সম্মোহনে চলে গেল শাইনুর। প্রণয় যত এগুতে শুরু করলো, অজান্তেই তার পা দুটো তত পিছুতে লাগলো। একের পর এক আগানো পেছানোর ফলে শেষে শাইনুরের পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে।
প্রণয় এবার বাঁকা হেসে চোখ বন্ধ করে শাইনুরের কপালে কপাল ঠেকিয়ে দিল। ফুস করে একটি নিঃশ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, তোমার সীমানা এ পর্যন্তই। বুকের ভিতর ছটফটিয়ে উঠল শাইনুরের, গণ্ডস্থল শুকিয়ে কাঠের মতো নিরস হয়ে রইল। প্রণয় মৃদুস্বরে বলে উঠল, গত রাতে তোমার সঙ্গে আমি কেন রাগ দেখিয়েছে জানো? সহসা চমকে উঠল শাইনুর। একরাশ অভিমানে সিক্ত হলো তার হৃদয়। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল সে নিঃশ্বাসের গভীরতা টের পেল প্রণয়। অল্প একটু তাকালো শাইনুরের চিন্তিত অভিমানিতা মুখশ্রীর দিকে। তার তাকানো দেখে নিজের দৃষ্টিজোড়া বদ্ধ করে নিল শাইনুর। পুনরায় হাসল প্রণয়। তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, তুমি আমার চেয়ে বেশি অন্য কাউকে কি করে বিশ্বাস করলে নূর? আটকে উঠল শাহিনুর। প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করল সে। প্রণয় এবার কঠিন স্বরে বলল, আমাকে ছাড়া তুমি শূন্য, আমাকে দিয়েই তুমি পরিপূর্ণ। দৃষ্টি নত করে স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল শাহিনুর। ক্ষীণকণ্ঠে বলল, ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। সেদিন আমি রঙ্গনকে পুরোপুরি অবিশ্বাস করতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। প্রথমবারের মতো শাহিনুরের মুখে বাসিওলা নয় রঙ্গন নাম শুনল প্রণয়, যা শাইনুরের প্রতি আরও গভীর হতে সহায়তা করল তাকে। নিজের একটি হাত শাইনুরের ঘাড়ে রাখলো, অপর হাতে তার উন্মুক্ত ওদর চেপে ধরল। শাইনুরের নিঃশ্বাস ভারী হলো, বুকের ভিতরটায় ধকধক শব্দে মুখরিত হয়ে উঠল। সহসা কিঞ্চিত ক্রোধ মিশ্রিত কণ্ঠে প্রণয় বলল, অথচ গত রাতে পুরোপুরি অবিশ্বাস রেখেই পিছু নিয়েছিলে আমার। সহসা চোখ মেলে তাকালো শাইনুর। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রণয় আবারও বলল, শারমিন শায়লার পর শাইনুর শায়লাকে যদি দ্বিতীয় কেউ পুঙ্খানুপুঙ্খভাবে চিনতে পারে, সে হলো শাইনুর শায়লার স্বামী ডক্টর প্রণয় চৌধুরী। ঘাড়ে থেকে হাত সরিয়ে আলতোভাবে গাল ছুঁয়ে দিল। শাইনুরের শরীরের প্রতিটি লোমকূপ জাগ্রত হয়ে উঠল। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে। তার সে দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, তোমার শরীর চেনার আগেই যে মানুষটা তোমার মন চিনেছে, তার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় নূর। শব্দ করে নিঃশ্বাস ফেলল শাহিনুর। তার উষ্ঠজোড়া মৃদু কাঁপছে, চোখের পলক ফেলছে ঘন ঘন। প্রণয় যেন শুনতে পেল তার মনের গহীনের কথোপকথনগুলো। তাই বুড়ো আঙ্গুলে আলতোভাবে অধর স্পর্শ করলো। কিছুক্ষণ নাড়াচাড়া করলো আঙ্গুলটি, কিন্তু একটুও কম্পন থামল না, বরং সময়ের গতিতে তা বেড়েই চলল। অশান্ত শাহিনুরকে শান্ত করতে উদরে থাকা হাতটি দ্বারা অপর গাল স্পর্শ করলো। দুহাতে কপলদ্বয় চেপে ধরে উষ্ণ চুম্বন করলো উষ্ঠাধরে। পাথরের ন্যায় শক্ত শাইনুর আচমকাই নরমে পরিণত হলো। শরীর ছেড়ে দিল সে। প্রণয় কৌশলে তাকে আয়ত্ত করে নিল, পাজাকুল করে নিয়ে বিছানায় এসে শুয়ে দিল তাকে। শাইনুরের চোখ দুটো বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে প্রণয়ের বুকটা কেঁপে উঠল। ওর দিকে ঝুঁকে কপালে আদুরে ভাবে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শীতল কণ্ঠে বলল, তুমি আমার চন্দ্রকান্তা নূর। আকাশের যেমন চাঁদ আছে, আমারও তেমন তুমি আছো। চাঁদ যেমন তার আলো দিয়ে ঘুটঘুটে অন্ধকারে জ্যোৎস্না আনে, আমিও বিশ্বাস করি তুমিও তেমন তোমার আলো দিয়ে আমার জীবনে জ্যোৎস্না এনে দেবে। শাইনুর চোখ খুলল না, কিন্তু তার কর্ণে অন্তর্কর্ণে ঠিক প্রণয়ের কথাগুলো পৌঁছে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের সুরে বলা প্রতিটি বাক্যেই বুক কাঁপতে শুরু করলো তার। আমার এই চারটির সঙ্গে এক রজনীতেই প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখা, দ্বিতীয় দেখা, তৃতীয় দেখা, সবটাই রাতের আধারে। যতবার দেখেছি ততবারই মনে হয়েছে আমার চাঁদের আলো তুমি। যখন তোমাকে বউরূপে পেলাম, অনুভব করলাম আমি সেই চাঁদকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি, যে চাঁদের কোনো কলঙ্ক নেই। কিন্তু প্রকৃতির নিয়ম কখনোই ভঙ্গ হয় না, কলঙ্কহীন চাঁদও হয় না। ঠিক তেমনই গতরাতে অদ্ভুত এক কলঙ্কের দাগ পড়ে গেল আমার চাঁদে। তুমি আমার পিছু নিয়েছিলে তা আমি বুঝতে পেরেছি তোমার শরীরের ঘ্রাণে, কিন্তু কখন তুমি সেখান থেকে চলে এসেছো টের পাইনি। যখন পেলাম তখন খুব দেরি হয়ে গেছে। সবুরউদ্দিনের রক্তে মেখে গেছে তোমার দেহ। আমার চাঁদের গায়ে লাল দাগ পড়ে গেল, আমি আটকাতে পারলাম না। বুজে থাকা চোখ দুটো মেলে তাকালো শাহিনুর। শেষ বাক্যটায় কত যে ব্যথা মিশেছিল অনুভব করতে পারল সে। দেখতে পেল আহত হৃদয়ে নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়। সে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। বলতে ইচ্ছে করলো, এটুকুতে ভেঙে পড়লে চলবে ডাক্তার সাহেব? আপনার চাঁদে যে আরও দাগ পড়বে সেগুলোও তো সহ্য করতে হবে। কিন্তু মুখে বলল, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? ক্লান্ত হয়ে শাইনুরের বুকে মাথা রাখলো প্রণয়। বড় বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, যার ক্ষত সেই বোঝে, আর কারো বোঝা সম্ভব না। তোমার ক্ষত আমার ক্ষত আলাদা নয়, দৃঢ় কণ্ঠে বলল প্রণয়। শাইনুর শান্ত গলায় বলল, তাহলে এত ব্যথা কেন? মাথা উঁচিয়ে শাইনুরের মুখোমুখি হলো। দুহাতে অর্ধ গাল আলতোভাবে ধরে বিচলিত কণ্ঠে বলল, তুমি আমাকে কথা দাও দ্বিতীয়বার এমন কিছু হবে না। মুখ ফিরিয়ে নিল শাইনুর। প্রণয়ের অস্থিরতা বাড়তে লাগলো। শাইনুরের একটি হাত চোখের সামনে তুলে ধরে বলল, এই হাতে কারো বিনাশ হতে পারে না। এই হাত সৃষ্টির হাত, আমার গোটা সংসারের সৃষ্টি হবে এই হাতে।
এই হাত আমার ভরসা, বিশ্বাস। এই হাতেই গড়ে উঠবে আমার সন্তানদের ভবিষ্যৎ। এটা ভালোবাসার হাত। এই হাত আমার আদুরে বাচ্চাদের মায়ের হাত। দু চোখ উপচে নোনা পানি বেরিয়ে এলো, চোখ ভরা স্বপ্ন দেখতে পেল। যে স্বপ্নের রানী সে, আর রাজা প্রণয়। ভাঙা কণ্ঠে শুধালো, আম্মার মুখ, মান্নাত বুবুর মুখ আমাকে ঘুমোতে দেয় না। আমার শরীর জ্বলে, বুকের ভিতর ধাউ ধাউ করে আগুন জ্বলে। এই আগুন কে নেভাবে ডাক্তার সাহেব? আমি। আম্মা আর বুবুর খুনিদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমি স্বপ্ন দেখতে পারবো না ডাক্তার সাহেব। যদি যদি স্বপ্ন দেখতেই না পারি, পূরণ করব কিভাবে? কথাটুকুর সমাপ্তি হতেই প্রচণ্ড শক্ত করে তাকে জড়িয়ে ধরল প্রণয়। অদ্ভুত স্বরে বলতে লাগলো, সব ভুলে নতুন করে শুরু করো নূর। আপনি ভয় পাচ্ছেন? আশ্চর্য হয়ে প্রশ্নটি করল শাহিনুর। প্রণয় বলল, তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ, ভুল করছো তুমি। আজ সবুরুদ্দিন ছিল, কিন্তু পলাশ সবুরুদ্দিন নয়। আমি তোমাকে হারাতে পারবো না, কোনো মূল্যেই না। তাচ্ছিল্য সহকারে শাইনুর বলল, আমি জানি পলাশ আপনার বড় ভাই। নিরুপায় কণ্ঠে প্রণয় বলল, আইন নিজের হাতে তোলা অন্যায়। আমি আইন বুঝি না ডাক্তার, ভালোবাসা বুঝো। ভালোবাসা? কথোপকথনের এ পর্যায়ে দুজন দুজনের অনেকটা কাছে চলে এলো। এতক্ষণ সময় শুধু প্রণয় জড়িয়েছিল, এবার শাইনুরও দু হাতে জড়িয়ে ধরলো। অনুনয়ের সুরে বলল, বুঝি ডাক্তার, ভালোবাসাটুকু ঠিক বুঝি। গলায় অশ্রু ডুবিয়ে চুম্বন করলো প্রণয়। শাইনুর একই স্বরে পুনরায় বলল, আর একটু কাছে আসুন না ডাক্তার সাহেব। এ বাক্য শুনতেই প্রণয় প্রথমে থমকে গেল, পরক্ষণেই স্বাভাবিক হলো। নিজের সবটুকু ভালোবাসায় আদরে সিক্ত করে তুলল নূরকে, তার চন্দ্রাকান্তাকে। ভালোবাসার মহা ওষুধে অন্তকোণে ঠাঁই পাওয়া সকল ব্যাধি দূর হয়ে গেল। শুদ্ধতম ভালোবাসায় পবিত্র স্পর্শে দুটো দেহ, দুটো মন একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি দেহে পরিণত হলো। ওদের দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল। নিয়তির নির্মমতায় যদি কখনো আলাদা হতে হয়, তবে তুমি আমি নয়, বরং আমাদেরই অর্ধেকাংশ আলাদা হবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, প্রণয়ের থেকে শাইনুর নয়, আলাদা হয়েছে ওর দেহেরই একাংশ। শাইনুরের থেকে প্রণয় নয়, আলাদা হয়েছে ওরই অর্ধেক অঙ্গ। রাত তখন কটা বাজে অনুমান করা গেল না। দুজন দুজনাকে নিবিড়ভাবে ভালোবাসতে মগ্ন। সে পবিত্র সন্ধিতে সহসা প্রণয় অনুভব করলো। আজ তার চেয়ে অধিক আগ্রহী শাহিনুর। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শাহিনুরের আচরণটা আজ এমন যে আজকের পর প্রণয়কে সে কখনোই পাবে না। শেষ বিদায়কালে যেমন কারো প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা হাজার গুণ বেড়ে যায়, প্রণয়ের প্রতিও শাহিনুর ঠিক এই অনুভূতি প্রকাশ করলো। এই ছিল বাইজি কন্যার 37 থেকে 39 পর্যন্ত সবগুলি পর্ব একসাথে।